হাই, আমি সিদ্ধার্থ। চলে এসেছি আমার পরের টপিক নিয়ে, কনসাসনেস। হসপিটালে তোমরা অনেকগুলো শব্দ শোনো: সেমি কনসাস, আনকনসিয়াস, ওরিয়েন্টেড, ডিসওরিয়েন্টেড। আজকে মেনলি পুরো ভিডিওটা দেখলে এরই একটা ক্লিয়ার কনসেপ্ট তোমরা পাবে। কনসাসনেস কি? কনসিয়াসনেস বা চেতনা হলো এমন এক জীবন্ত অবস্থা যার মাধ্যমে আমরা নিজেদের অস্তিত্ব এবং আমাদের চারপাশের পৃথিবীকে অনুভব করতে ও তাতে সাড়া দিতে পারি। চিকিৎসা বিজ্ঞান এবং দর্শনের মেলবন্ধনে এটিকে মূলত দুটি প্রধান ভাগে বোঝা যায়। একটা হলো জৈবিক বা মেডিকেল রূপ, আর একটা হলো মানসিক বা অভিজ্ঞতার রূপ। প্রথমে বলি জৈবিক বা মেডিকেল রূপ, যেটাকে বলে বায়োলজিক্যাল স্টেট। মেডিকেলের ভাষায় এটি হলো মানুষের মস্তিষ্কের জেগে থাকার মেকানিজম। মানুষের ব্রেন যদি সচল থাকে, সে চোখ খোলে, কোনো আওয়াজ বা ব্যথায় হাত পা নাড়ে বা সাড়া দেয়, তবেই সে কনসিয়াস। আর এটা নিয়ন্ত্রণ করে মানুষের মাথার ভেতরে থাকা রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। এটাই হলো আমাদের মেডিকেল লাইনের ভাষা। আর অ্যাওয়ারনেস অ্যান্ড কগনিশন, মানসিক বা অভিজ্ঞতার রূপ কি বলছে? জেগে থাকার পর মানুষের মনের ভেতরে যে ভাবনার জগৎ তৈরি হয়, সেটাই কনসিয়াসনেস। এই যে তুমি একটা গান শুনে আনন্দ পাচ্ছ, একটা লাল গোলাপ দেখে তার সৌন্দর্য অনুভব করছো, কিংবা নিজের অতীত মনে করতে পারছো, এই পুরো অভ্যন্তরীণ অনুভূতিটাই হলো চেতনা। আর এই চেতনার একটি অংশ হলো ওরিয়েন্টেশন, যা দিয়ে তুমি বুঝতে পারো তুমি কে, কোথায় আছো এবং সময়টা কখন। এক লাইনে বলতে গেলে কনসিয়াসনেস হলো আমাদের জীবনের সেই লাইফ স্ক্রিন, যা বন্ধ হয়ে গেলে বা কোমা বা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলে আমাদের জন্য পুরো পৃথিবীটাই স্তব্ধ হয়ে যায়। আর এটি চালু থাকলে আমরা পুরো মহাবিশ্বকে অনুভব করতে পারি। হসপিটালে অনেক সময় কেউ কেউ বলে পেশেন্টটা কনসিয়াস নয়, সেমি কনসিয়াস। তাহলে সেমি কনসিয়াস কখন বলবে? মেডিকেল বা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সেমি কনসিয়াস বা অর্ধ সচেতনতা বলতে এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে একজন মানুষ পুরোপুরি সচেতনও নন, আবার পুরোপুরি অচেতন বা কোমাতেও নন। এটি হলো পূর্ণ সচেতনতা বা কনসিয়াসনেস এবং গভীর অচেতন কোমা এর মধ্যবর্তী একটা অবস্থা। সহজ কথায়, এই অবস্থায় থাকা মানুষের চেতনা বা মস্তিষ্কের কার্যকারিতা মারাত্মকভাবে কমে যায়, তবে তা পুরোপুরি বন্ধ হয় না। আসো একে কয়েকটি সহজ পয়েন্টে বুঝে নিই। সেমি কনসিয়াস অবস্থার প্রধান লক্ষণগুলো তাহলে কি কি? প্রথমেই সাড়া দেওয়ার ক্ষমতা কমে যাবে। সাধারণ কথাবার্তা বা মৃদু ডাকে এরা সাড়া দেয় না, তবে জোরে ডাকলে, ঝাঁকুনি দিলে বা শরীরে কোনো ব্যথা দিলে, যেমন চিমটি কাটলে, তারা চোখ খুলতে পারে বা হাত পা নাড়িয়ে সাড়া দেওয়ার চেষ্টা করে। তারপর একটা অসংলগ্ন আচরণ। এই অবস্থায় যদি তারা কোনো কথা বলেন, তবে তা সাধারণত অস্পষ্ট, বিড়বিড়ানি বা অসংলগ্ন হয়। কোনো অর্থপূর্ণ কথা এরা বলতে পারে না। উদ্দেশ্যহীন নড়াচড়া। ওরা হয়তো বিছানার এপাশ ওপাশ করতে পারে বা হাত পা নাড়াতে পারে, কিন্তু তা কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে বা সচেতনভাবে নয়, এমনিই নড়াচড়া করবে। সাময়িক স্থায়িত্ব। উদ্দীপনা বা স্টিমুলাস দেওয়া বন্ধ করে দিলে তারা দ্রুত আবার তন্দ্রাচ্ছন্ন বা অচেতন অবস্থায় ফিরে যায়। এগুলোই হচ্ছে সেমিকনসিয়াসের লক্ষণ। বলি সাধারণত কোন কোন কারণে মানুষ সেমিকনসিয়াস হয়। মেডিকেলের ভাষায়, যখন ব্রেনের সেরিব্রাল কর্টেক্স, যা আমাদের চিন্তা ও চেতনা নিয়ন্ত্রণ করে, এই সেরিব্রাল কর্টেক্স যখন কোনো কারণে আংশিক ক্ষতিগ্রস্ত বা ঝিমিয়ে পড়ে, তখন এই অবস্থা হয়। এর সাধারণ কারণগুলো হলো মাথায় আঘাত লাগা বা হেড ট্রমা, অতিরিক্ত মদ বা কড়া ঘুমের ওষুধের প্রভাব, সিডেটিভস, স্ট্রোকে মস্তিষ্কের একটি অংশে রক্ত চলাচল কমে যাওয়া, হেমারেজিক সিভিএ বা ইনফাক্ট, সিভিএ ইনফাক্টে যা যা হয় আর কি, রক্তে শর্করার পরিমাণ অনেক কমে যাওয়া, হাইপোগ্লাইসেমিয়া যেটাকে বলা হয়, মারাত্মক জ্বর বা ইনফেকশন যেমন সেপসিস বা মেনিনজাইটিসে যেটা হয়। চিকিৎসা ক্ষেত্রে রোগীকে সেমিকনসাস অবস্থায় দেখলে ডক্টররা অত্যন্ত গুরুত্বের সাথে নেন, কারণ সঠিক সময়ে চিকিৎসা না হলে রোগী দ্রুত পুরোপুরি অচেতন বা কোমার দিকে চলে যেতে পারে।
এবার আসি আনকনসিয়াসনেস নিয়ে। সহজ কথায় আনকনসিয়াসনেস বা অচেতন অবস্থা হলো কনসিয়াসনেস বা চেতনার ঠিক বিপরীত অবস্থা। এটি এমন একটি শারীরিক ও মানসিক অবস্থা যেখানে একজন মানুষ নিজের এবং চারপাশের পরিবেশের সাথে পুরোপুরি সংযোগ হারিয়ে ফেলেন। আমাদের মেডিকেলের ভাষায় যখন মস্তিষ্কের কাজ এতটাই কমে যায় যে মানুষ বাইরের কোনো উদ্দীপনায় বা স্টিমুলাসে আর সাড়া দিতে পারে না, তখন তাকে আনকনসিয়াস বলা হয়। আসো বিষয়টাকে ধাপে ধাপে বুঝে নিই। প্রথমেই বলি আনকনসিয়াস বা অচেতন অবস্থার প্রধান লক্ষণ। কমপ্লিট আনরেসপন্সিভনেস, সাড়া দেবে না, জোরে নাম ধরে ডাকবে, ধাক্কা দেবে, এমনকি শরীরের তীব্র ব্যথা দিলে চিমটি কাটবে, ছুঁচ ফোটাবে, কিছুতেই সাড়া দেবে না। চোখ বন্ধ করে রেখে দেবে। রোগীর চোখ সাধারণত বন্ধ থাকে এবং নিজে থেকে চোখ খুলতে পারে না। চেতনার অভাব, তার ভেতরে কোনো চিন্তা ভাবনা, কোনো ওরিয়েন্টেশন কিছু কাজ করে না। ওরিয়েন্টেশনটা পরের ডিটেলসে বলছি আরও। মোট কথা পেশেন্ট কোনো রেসপন্স নেই, এটাই হলো আনরেসপন্সিভনেস, আনকনসিয়াস। তাহলে ঘুম আর আনকনসিয়াসের মধ্যে পার্থক্য কী? অনেকেই মনে করে গাঢ় ঘুম আর আনকনসিয়াস একই জিনিস, কিন্তু মেডিকেলের চোখে এরা সম্পূর্ণ আলাদা। ঘুমে কি হয়? পেশেন্ট যখন ঘুমায় তখন তার মস্তিষ্ক বিশ্রাম নেয় ঠিকই, কিন্তু এটি সচল থাকে। কেউ জোরে ডাকলে বা গায়ে জল ঢেলে দিলে সে জেগে উঠবে। আর আনকনসিয়াসনেসের ক্ষেত্রে এটা কোনো স্বাভাবিক বিশ্রাম নয়। এই অবস্থায় ব্রেনের সেই সুইচ রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম বন্ধ হয়ে যায়, যা পেশেন্টকে জাগিয়ে তুলতো, সেটাই বন্ধ হয়ে যায়। তাই একজন আনকনসিয়াস পেশেন্টকে ডাকলে, ব্যথা দিলে সে জাগবে না। আনকনসিয়াসনেসের বিভিন্ন ধরন। অচেতন অবস্থা ক্ষণস্থায়ীও হতে পারে, আবার দীর্ঘস্থায়ী হতে পারে। ক্ষণস্থায়ীর মধ্যে যেগুলো বলি, সিনকোপ বা ফেন্টিং, মূর্ছা যাওয়া বা অজ্ঞান হওয়া। হঠাৎ করে মাথায় রক্ত চলাচল কোনো কারণে কমে গেল, যেমন তীব্র গরমে, ভয়ে, রক্তচাপ কমে গেলে মানুষ অজ্ঞান হয়ে যায়। এটি সাধারণত কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য হয় এবং এরপর মানুষ নিজেই পুরোপুরি জ্ঞান ফিরে পায়। আর একটা হলো কোমা। এইটাই হলো গভীর এবং দীর্ঘস্থায়ী অচেতন অবস্থা। গুরুতর অসুস্থতা বা আঘাতের কারণে মানুষ কোমায় চলে যায়। এই অবস্থা কয়েকদিন, মাস, এমনকি বছরও স্থায়ী হতে পারে। কেন মানুষ আনকনসিয়াস হয়ে যায়? ওটাই বললাম, মাথায় যদি পর্যাপ্ত অক্সিজেন বা গ্লুকোজ না পৌঁছায় অথবা মাথার কোষগুলো মারাত্মকভাবে আঘাত পায়, তখন মানুষ আনকনসিয়াস হয়ে যায়। এর প্রধান কারণগুলো কি কি? মাথায় গুরুতর আঘাত লাগা, হেড ট্রমা, হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্ট, মাথায় রক্ত ও অক্সিজেন যাওয়া বন্ধ হয়ে যায়। রক্তে গ্লুকোজের মাত্রা অতিরিক্ত কমে যাওয়া, সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া, স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণ, যেটা বললাম হেমারেজিক সিভিএ ইনফার্ক্ট, বিষক্রিয়া বা ওষুধের ওভারডোজ, যেমন অতিরিক্ত ঘুমের ওষুধ কেউ খেয়ে নিল। সংক্ষেপে, আনকনসিয়াসনেস হলো মস্তিষ্কের এমন একটি এমার্জেন্সি শাটডাউন অবস্থা যেখানে জীবন বাঁচানোর জন্য মস্তিষ্ক তার জাগতিক সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এবার বলবো কনসাস, সেমি কনসাস এবং আনকনসাসের মধ্যে পার্থক্য। তোমাদের স্ক্রিনে পুরো চার্টে দেখিয়ে দিয়েছি, তাও একবার বলে দিচ্ছি। কনসাসনেস অবস্থায় পেশেন্ট আচরণ করে পুরোপুরি জেগে থাকবে, সব কিছু বুঝতে পারবে এবং স্বাভাবিক কথা বলবে, ব্যথায় ডাকে সাড়া দেবে। সেমি কনসিয়াস পেশেন্ট তন্দ্রাচ্ছন্ন বা আচ্ছন্ন ভাব, ড্রাউজিনেস যেটাকে বলি, নিচে থেকে পরিবেশ বোঝে না, তীব্র ধাক্কা বা ব্যথা দিলে সাময়িক সাড়া দেবে, আর তীব্র উদ্দীপনা ব্যথায় সাড়া দেবে। আনকনসিয়াসনেস বা কোমা, এই পেশেন্ট সম্পূর্ণ অচেতন থাকবে, কোনো চোখ খোলা বা নড়াচড়া থাকবে না, কোনো অবস্থাতেই কোনো সাড়া দেবে না, ব্যথা দিলেও সাড়া দেবে না। এবার বলবো ওরিয়েন্টেশন নিয়ে। সহজ কথায় ওরিয়েন্টেশন হলো মানুষের মাথার নিজস্ব মানসিক জিপিএস। ধরো আমরা যখন জেগে থাকি কনসিয়াস, তখন আমাদের ব্রেন আমাদেরকে বাস্তবতার সাথে যেভাবে কানেক্ট করিয়ে দেয় সেটাই হলো ওরিয়েন্টেশন। কীরকম? 3টে প্রশ্ন। আমি কে? পার্সন, নিজের নাম ও পরিচয় এবং চারপাশের চেনা মানুষদের চিনতে পারা। 2 নম্বর, আমি কোথায় আছি? প্লেস,
নিজের বর্তমান অবস্থান, যেমন বাড়ি, রাস্তা নাকি হাসপাতাল, এটা বুঝতে পারা। 3 নম্বর, এখন সময় কত, দিন না রাত, তারিখ বলতে পারা, মাস বা বছর, এই সম্পর্কে সঠিক ধারণা থাকা। এইগুলো যার মধ্যে থাকবে সেই ওরিয়েন্টেড। তাহলে আনকনসিয়াস অবস্থা থেকে ফেরার সাথে ওরিয়েন্টেশনের সম্পর্ক কী? ধরো একজন মানুষ কোনো দুর্ঘটনার পর অচেতন বা আনকনসিয়াস ছিল। ডাক্তাররা যখন তাকে সুস্থ করে তোলেন তখন ঘটনাটি ধাপে ধাপে ঘটে। প্রথম ধাপে কনসাসনেস ফেরে, রোগী চোখ খোলে, ডাকলে তাকায়, অর্থাৎ তিনি এখন কনসাস বা সজাগ। দ্বিতীয় ধাপ ওরিয়েন্টেশন ফেরা। চোখ খোলার সাথে সাথেই সে কিন্তু সব কিছু বুঝতে পারে না। প্রথম প্রথম তিনি হয়তো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। ডাক্তাররা জিজ্ঞেস করছেন, আপনি কোথায় আছেন জানেন? তিনি বললেন, না জানি না, বা একটা ভুল উত্তর দিল, বাড়িতে আছি বা এইখানে দোকানে আছি। তখন বুঝতে হবে তার কনসাসনেস ফিরেছে কিন্তু ওরিয়েন্টেশন এখনও ফেরেনি, সে এখনও ডিসওরিয়েন্টেড। তারপর ধীরে ধীরে যখন তার মস্তিষ্কের কার্যকারিতা পুরোপুরি স্বাভাবিক হয়ে গেল তখন তার ওরিয়েন্টেশন ফিরে আসে এবং তখন তিনি সঠিক সময়, স্থান ও নিজের পরিচয় বলতে পারেন। সংক্ষেপে কনসাসনেস হলো স্ক্রিনে আলো জ্বলে ওঠা, আর ওরিয়েন্টেশন হলো স্ক্রিনে সঠিক ম্যাপ ও সময় ভেসে ওঠা। কনসাসনেস এবং ওরিয়েন্টেশন এক জিনিস নয়, তবে এদের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে। সহজ কথায় কনসাসনেস হলো ভিত্তি বা ব্যাকগ্রাউন্ড, আর ওরিয়েন্টেশন হলো তার ওপর তৈরি হওয়া একটি সফটওয়্যার। কনসাসনেস না থাকলে ওরিয়েন্টেশন থাকা সম্ভব নয়, কিন্তু কনসাসনেস থাকা সত্ত্বেও একজন মানুষ ডিসওরিয়েন্টেড বা বিভ্রান্ত হতে পারেন। পার্থক্যটা দিয়ে একবার বলি। কনসাসনেস বা চেতনা, এটা হলো আমাদের জেগে থাকার এবং সাড়া দেওয়ার সামগ্রিক ক্ষমতা। মস্তিষ্ক সচল আছে কিনা, চোখ খুলছে কিনা, ব্যথা দিলে হাত সরাচ্ছে কিনা, তা কনসাসনেস দিয়ে বোঝা যায়। এটি একটি শারীরিক ও স্নায়বিক অবস্থা, যেটা বলেছিলাম বায়োলজিক্যাল স্টেট। আর ওই ওরিয়েন্টেশনটাকে বলে দিকবিদিক জ্ঞান। এটা হলো কনসাসনেসের পরবর্তী ধাপ, যা আমাদের চিন্তা ও স্মৃতির সাথে যুক্ত। জেগে থাকার পর আমাদের ব্রেন সময়, স্থান ও ব্যক্তি সম্পর্কে সঠিক তথ্য মনে রাখতে ও প্রসেস করতে পারছে কিনা, তা হলো ওরিয়েন্টেশন। আশা করি বুঝতে পারছো। তবু একটা সহজ উদাহরণ দিই কম্পিউটারের মাধ্যমে। কনসাসনেস হলো কম্পিউটারের পাওয়ার অন থাকা, কম্পিউটার চালু আছে, তার স্ক্রিনে আলো জ্বলছে। আর ওরিয়েন্টেশন হলো কম্পিউটারের ভেতরের অপারেটিং সিস্টেম, উইন্ডোজ বা ম্যাক ঠিকঠাক চলছে কিনা এবং ঘড়ি ও ক্যালেন্ডারে সঠিক সময় ও তারিখ দেখানো। এখন কম্পিউটার যদি চালু থাকে কিন্তু তার উইন্ডোজ ক্র্যাশ করার কারণে ভুল সময় বা ভুল ফোল্ডার দেখায়, তবে কম্পিউটারটি চালু হলেও সে ডিসওরিয়েন্টেড। মেডিকেল লাইনের বাস্তবতা কেমন দেখায়? একজন কমপ্লিট সুস্থ মানুষ, তিনি কনসাস, জেগে আছেন, ওরিয়েন্টেড, জানেন সে কে, কোথায় আছেন, কটা বাজে, তিনি সব জানেন। আর এটা হলো স্ট্রোক বা ডিমেনশিয়ার রোগী, তিনিও পুরোপুরি কনসাস, জেগে আছেন, আপনার দিকে তাকাচ্ছেন, চা খাচ্ছেন, কিন্তু মারাত্মকভাবে ডিসওরিয়েন্টেড। জিজ্ঞেস করলে বলতে পারছেন না তিনি হাসপাতালে আছেন নাকি বাড়িতে, কিংবা এখন 2026 সাল নাকি 1998 সাল। আর একটা হলো কোমার রোগী, তিনি আনকনসিয়াস, জেগে নেই, তাই তার ক্ষেত্রে ওরিয়েন্টেশনের প্রশ্নই ওঠে না, কারণ ওরিয়েন্টেশন পরীক্ষার জন্য রোগী আগে কনসাস থাকতে হবে। সংক্ষেপে ওরিয়েন্টেশন হলো কনসাসনেসের ভেতরের একটি উচ্চতর মানসিক কার্যকারিতা। ওরিয়েন্টেশন ঠিক থাকার জন্য কনসাসনেস থাকা বাধ্যতামূলক, কিন্তু কনসাসনেস থাকলেই একজন মানুষ ওরিয়েন্টেড হবেন এমনটা নাও হতে পারে। এবার বলবো কেন একজন মানুষ চেতনা হারায়। আগেই বললাম, এবার এটা জাস্ট একটা টার্ম দিয়ে বলি। মেডিকেল সায়েন্সে চেতনা কমে যাওয়া বা হারিয়ে যাওয়ার কারণগুলোকে সংক্ষেপে AEIOU টিপস সূত্র দিয়ে মনে রাখা হয়। এ ফর অ্যালকোহল, অতিরিক্ত অ্যালকোহল বা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা। ই ফর এপিলেপসি বা এন্ডোক্রিন, যেমন কোনো হরমোনজনিত রোগ। ডায়াবেটিস, এপিলেপসি, মৃগী রোগ বা থাইরয়েড,
এই টাইপের রোগ থাকলে হতে পারে। ইনসুলিন, রক্তে শর্করার পরিমাণ অতিরিক্ত কমে বা বেড়ে যাওয়া, মানে ইনসুলিন হয় কমে গেল তাহলে সুগার কমে যাবে, ইনসুলিন কমে গেলে সুগার বেড়ে যাবে, ইনসুলিন বেড়ে গেলে সুগার কমে যাবে। ও ফর ওভারডোজ বা অক্সিজেন, ওষুধের ওভারডোজ বা মস্তিষ্কে অক্সিজেনের অভাব। ইউ ফর ইউরেমিয়া, কিডনি বা লিভার খারাপ হয়ে গেলে শরীরে এই ইউরিয়া বেড়ে গিয়ে একটা ইউরেমিয়া তৈরি হয়। টি ফর ট্রমা, মাথায় আঘাত লাগা বা মস্তিষ্কে রক্তক্ষরণ, স্ট্রোক যেটা। আই ফর ইনফেকশন, মাথার ঝিল্লির প্রদাহ, মেনিনজাইটিস বা এনসেফালাইটিস। পি ফর পয়জনিং বা সাইকিয়াট্রিক, বিষক্রিয়া এবং তীব্র মানসিক রোগ। আর এস ফর শক বা রক্তচাপ অতিরিক্ত কমে যাওয়া, পেশেন্ট শকে চলে গেলে মাথায় রক্ত পৌঁছাবে না, তখন অজ্ঞান হয়ে যেতে পারে। আমরা আগে এই কনসাসনেসের মাত্রা মাপার জন্য সংক্ষেপে জিসিএস বা গ্লাসগো কোমা স্কেল নিয়ে বলেছিলাম। চিকিৎসা বিজ্ঞানে রোগীর চেতনার গভীরতা বা অচেতনতার মাত্রা নিখুঁতভাবে পরিমাপ করার সবচেয়ে নির্ভরযোগ্য আন্তর্জাতিক পদ্ধতি হলো এই জিসিএস বা গ্লাসগো কোমা স্কেল। 1974 সালে স্কটল্যান্ডের গ্লাসগো ইউনিভার্সিটির দুজন নিউরোসার্জন গ্রাহাম টিসডেল এবং ব্রায়ান জেনেট মাথায় আঘাতপ্রাপ্ত রোগীদের মস্তিষ্কের অবস্থা দ্রুত মূল্যায়ন করার জন্য এই স্কেলটি তৈরি করেন। আসো তাহলে জিসিএস কীভাবে কাজ করে এবং ডক্টররা কীভাবে এটি হিসাব করেন তা সহজভাবে বুঝে নিই। জিসিএসের তিনটি প্রধান স্তম্ভ ইভিএম। জিসিএস স্কোর মূলত তিনটি শারীরিক প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে পয়েন্ট দেয়। এই তিনটি পয়েন্ট যোগ করে মোট স্কোর বের করা হয়। প্রথমে হচ্ছে ই ফর আই ওপেনিং, চোখের প্রতিক্রিয়া। এটা 4টে পয়েন্ট থাকে। এটা কিন্তু এক দুই থেকে শুরু না, এটা 4 থেকে শুরু, মানে উল্টো দিক থেকে। 4 মানে খুব ভালো, 1 মানে খুব খারাপ, সেই হিসাবে এটা সাজানো হয়েছে। তাহলে 4 নম্বর পয়েন্টে কি হবে? স্পন্টেনিয়াস আই ওপেনিং, নিজে থেকেই চোখ খুলে রাখছে পেশেন্ট। 3 নম্বরে কি হবে? টু সাউন্ড, ডাকলে বা কথা বললে চোখ খুলছে, এমনি চোখটা বন্ধ রেখে দিয়েছে, যখন তাকে ডাকা হচ্ছে তখন সে চোখ খুলছে। 2 নম্বর পয়েন্ট, ব্যথা দিলে, চিমটি কাটলে চোখ খুলছে, টু প্রেশার অর পেন। তাকিয়ে তো নেই, চোখ বন্ধ আছে, ডাকলেও সাড়া দিচ্ছে না, চিমটি কাটলে তবে চোখটা খুলছে। 1 নম্বরে কোনোভাবেই চোখ খুলছে না। এটা হলো আই ওপেনিংয়ের 4টে পয়েন্ট। এবার আসি ভার্বাল রেসপন্স। এর আছে 5টা পয়েন্ট। ওই রকমই, 5 মানে খুব ভালো, 1 মানে খুব খারাপ। এখানে রোগী কথা বলতে পারছে কি না বা কেমন কথা বলছে এটাই পরীক্ষা নেওয়া হয়। 5 নম্বর পয়েন্ট, পুরোপুরি ওরিয়েন্টেড, নাম, স্থান, সময় সব ঠিকঠাক বলছে। ওরিয়েন্টেডটা তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝে গেছো, বুঝতে পেরে যাবে যে ওরিয়েন্টেড তারই হলো 5 পয়েন্ট, নর্মাল পেশেন্ট একজন। 4 নম্বর পয়েন্ট, কথা বলছে কিন্তু কিছুটা বিভ্রান্ত বা ডিসওরিয়েন্টেড, কনফিউজড কনভারসেশন, এটাই হলো 4 নম্বর পয়েন্ট। কথা বলবে কিন্তু ভুলভাল কথা বলবে, যেটা তোমার ডিসওরিয়েন্টেডে যেটা আমি বললাম। 3 নম্বর পয়েন্টে হবে কোনো গোছানো কথা না, এলোমেলো অনুপযুক্ত শব্দ বলছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। এখানে কোনো একটা তোমাকে ডিসওরিয়েন্টেডে যেমন তোমার একটা ভুল বাক্য বলবে, 3 নম্বর পয়েন্টে কোনো বাক্য বলবে না, কিছু শব্দ খালি উচ্চারণ করবে যার কোনো মানে তুমি বুঝতে পারবে না, তখন দেবে তাকে 3 পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে কোনো শব্দ উচ্চারণ করতে পারছে না, কেবল একটা অস্পষ্ট গোঙানি বা আওয়াজ করছে, ইনকম্প্রিহেন্সিবল সাউন্ডস, যেমন এরম করবে, আওয়াজ কথা বললে তাই করবে। 1 নম্বর পয়েন্টে কোনো শব্দ বা আওয়াজ করবেই না, এটা হলো 1 নম্বর পয়েন্ট। এবার আসি মোটর রেসপন্স। এর আছে 6খানা পয়েন্ট। এখানে তুমি কথা বলবে, সে কীরমভাবে তোমার কথার সাড়া দিচ্ছে সেভাবেই পয়েন্ট করা হয়। 6 নম্বর পয়েন্টে আছে ওবেস কমেন্ট, তুমি বললে হাত তোলো, সে হাত তুলছে, তুমি বলছে পা তোলো, সে পা তুলছে, নর্ম্যাল যেটা। 5 নম্বর পয়েন্টে যেখানে ব্যথা দেবে সেখানে হাত দিয়ে
ব্যথার উৎস বাধা দেওয়ার চেষ্টা করছে, বা লোকালাইজিং পেন। তুমি হাতে চিমটি কাটছো, ও হাত দিয়ে তোমাকে বাধা দিচ্ছে, রেজিস্ট করছে। ওটা হলো 5 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে ব্যথা দিলে ব্যথার জায়গা থেকে হাত বা পা সরিয়ে নিচ্ছে। এটা হলো নর্মাল ফ্লেকশন বা উইথড্রয়াল। তুমি হাতে চিমটি কাটলে ও হাত তখন থেকে সরিয়ে নিল নিজের দিকে, এই ক্ষেত্রে হবে 4 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে ব্যথা দেবে কিন্তু অস্বাভাবিকভাবে হাত বুকের দিয়ে গুটিয়ে আনছে, অ্যাবনর্মাল ফ্লেকশন বা ডিকর্টিকেট পশ্চার। মানে ব্যথা দেবে, হাতটাকে বুকের দিয়ে গুটিয়ে আনছে কিন্তু একটু অস্বাভাবিকভাবে। এটা নিয়ে একটু পরে বলছি। এটাকে বলা হয় ডিকর্টিকেট পশ্চার বা অ্যাবনর্মাল ফ্লেকশন। 2 নম্বর পয়েন্টে ব্যথা দিলে হাত পা সোজা করে বাইরের দিকে মুচড়ে দিচ্ছে, এটা হলো এক্সটেনশন বা ডিসেরিব্রেট পশ্চার। এই দুটো শব্দ নিয়ে পরে আলোচনা করছি। 1 নম্বর পয়েন্টে কোনো নড়াচড়া নেই। তাহলে জিসিএস স্কোরের ফলাফল কীভাবে বিশ্লেষণ করা হয়? সব পয়েন্ট যোগ করে মোট স্কোর নির্ধারণ করা হয়। জিসিএসের সর্বনিম্ন স্কোর তাহলে কত হলো? 3টে যদি সবথেকে নিম্ন পয়েন্ট 1 ধরি, তাহলে সবথেকে নিম্ন স্কোর হবে 3, এবং সর্বোচ্চ উপরেগুলো যদি ধরি তাহলে হবে 4, 5 আর এদিকে 6, তাহলে হলো 15। মনে রাখবে, জীবিত মানুষের জিসিএস কখনোই 0 হতে পারে না, সবথেকে নিচে হবে 3। 15 মানে বেস্ট রেসপন্স, রোগী সম্পূর্ণ সচেতন, সতর্ক এবং ওরিয়েন্টেড। 13 থেকে 14 মাইল্ড ব্রেন ইনজুরি, মৃদু অচেতনতা বা সামান্য বিভ্রান্তি। 9 থেকে 12 মডারেট ব্রেন ইনজুরি, মাঝারি ধরনের অচেতন অবস্থা। 8 বা তার কম সিভিয়ার ব্রেন ইনজুরি বা কোমা, রোগী গভীর অচেতন বা কোমায় অবস্থায় আছেন। চিকিৎসা বিজ্ঞানে একটি বহুল প্রচলিত উক্তি রয়েছে, জিসিএস অফ 8 ইনটুবেট, অর্থাৎ রোগীর জিসিএস স্কোর 8 বা তার কম হলে ধরে নেওয়া হয় তিনি নিজের শ্বাস প্রশ্বাস নিজে সচল রাখতে পারবেন না, তাই কৃত্রিম উপায়ে শ্বাস দেওয়ার জন্য গলায় নল বা ইন্টুবেশন করানো প্রয়োজন। জরুরি বিভাগ বা এমার্জেন্সি, আইসিইউ বা নিউরোসার্জারিতে রোগীর অবস্থার উন্নতি বা অবনতি হচ্ছে কিনা তা প্রতি মুহূর্তে ট্র্যাক করার জন্য জিসিএস স্কেল ডাক্তার ও নার্সদের কাছে একটি অন্যতম প্রধান হাতিয়ার। এখন তোমরাও সেটা পারবে। ওই ওপরে ফ্লেকশন এক্সটেনশন নিয়ে অনেক কিছু বললাম, কর্টিকেট, ডিকর্টিকেট, ডিসেরিব্রেট। এবার এগুলো একটু বলে দিই তোমাদের কী জিনিস এগুলো। প্রথমে বলি নর্মাল ফ্লেকশন। নর্মাল ফ্লেকশন এটা নর্মাল বা ভালো লক্ষণ। কি ঘটে? রোগীকে যখন কোনো জায়গায় ব্যথা দেওয়া হয়, যেমন আঙুলের নখে চাপ দেওয়া, তখন তিনি ব্যথার উৎসটি সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন না ঠিকই, কিন্তু ব্যথা থেকে বাঁচতে স্বয়ংক্রিয়ভাবে হাত বা পাটি টেনে সরিয়ে নেন বা উইথড্রয়াল। এটাকে বলা হয় নর্মাল ফ্লেকশন। এর মানে রোগীর ব্রেন ব্যথার সংকেত পাচ্ছে এবং শরীরকে দ্রুত সেই জায়গা থেকে সরে যাওয়ার জন্য স্বাভাবিক রিফ্লেক্স বা সংকেত পাঠাতে পারছে। এবার আসি অ্যাবনর্মাল ফ্লেকশন বা ডিকর্টিকেট পশ্চার। এটা একটা অস্বাভাবিক এবং গুরুতর লক্ষণ। একে ডিকর্টিকেট ভঙ্গিও বলা যেতে পারে। এতে কি ঘটে? রোগীকে ব্যথা দেবে, তিনি স্বাভাবিকভাবে হাত সরিয়ে নেবে না, বরং তার কনুই, কবজি এবং আঙুলগুলো ভেতরের দিকে বেঁকে বুকের ওপর শক্ত হয়ে গুটিয়ে আসবে। পা দুটো সোজা হয়ে ভেতরের দিকে ঘুরে যায় এবং পায়ের পাতা নিচের দিকে ঝুঁকে পড়ে। এটাকে বলা হয় ডিকর্টিকেট রিজিডিটি। সহজে মনে রাখার উপায়, ডিকর্টিকেট শব্দটির মধ্যে কর্ট আছে। এখান থেকে মনে রাখো, হাত দুটো কোঁকড়া হয়ে বুকের দিকে, অর্থাৎ কর্ড, স্পাইনাল কর্ড বা হার্টের দিকে চলে আসে। এর মেডিকেল অর্থ কী? এটা নির্দেশ করে যে ব্রেনের উপরের অংশ, অর্থাৎ সেরিব্রাল কর্টেক্স বা তার সংযোগকারী পথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ব্রেন স্টিম এখনও কিছুটা কাজ করছে।
তাহলে এক্সটেনশন বা ডিসেরিব্রেট পশ্চারটা কি? এটা হলো এই তিনটের মধ্যে সবচেয়ে বিপজ্জনক এবং আশঙ্কাজনক লক্ষণ। একে ডিসেরিব্রেট ভঙ্গি বলা হয়। এতে কি ঘটে? রুগীকে ব্যথা দিলে তার হাত পা ভেতরের দিকে গুটায় না, বরং হাত ও কনুই একদম সোজা হয়ে শরীরের দুই পাশে শক্ত হয়ে যায় এবং কবজি বাইরের দিকে মুচড়ে যায়। পা দুটোও একদম সোজা ও শক্ত হয়ে থাকে। সহজে মনে রাখার উপায়, ডিসেরিব্রেট শব্দটিতে অনেকগুলো ই আছে। এই ই দিয়ে মনে রাখো এক্সটেনশন, বাইরের দিকে। মেডিকেল অর্থ, এটা অত্যন্ত আশঙ্কাজনক কারণ এবং এর মানে হলো ক্ষতিটি মস্তিষ্কের আরও গভীরে, অর্থাৎ ব্রেন স্টেম বা মিড ব্রেন বা শ্বাস প্রশ্বাস ও হৃদস্পন্দন নিয়ন্ত্রণকারী অংশে পৌঁছে গেছে। ব্রেন স্টেমের উপরের অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলে শরীরে চরম অস্বাভাবিক ভঙ্গি নেয়। সংক্ষেপে পার্থক্য, উইথড্রয়াল ব্যথার জায়গা থেকে স্বাভাবিকভাবে হাত পা টেনে সরিয়ে নেওয়া, এটা তুলনামূলক ভালো। ডিকর্টিকেট হাত দুটো কুঁকড়ে বুকের ওপর চলে আসা, এটা হলো মাথা ব্রেনের ওপরের অংশে গুরুতর আঘাত। আর ডিসেরিব্রেট হাত দুটো টান টান সোজা হয়ে বাইরের দিকে মুচড়ে যাওয়া, এটা ব্রেনের গভীরে বা ব্রেন স্টেমে অত্যন্ত মারাত্মক আঘাত। আইসিইউতে বা এমার্জেন্সিতে একজন রোগীর স্কোর 3 থেকে কমে যদি 2-এ চলে আসে, তোমার বন্ধু বলল 3 থেকে কমে 2-এ চলে এলো, তুমি সেটা বিশ্বাস করবে এবার থেকে? নিশ্চয়ই করবে না। তাহলে এবার বলি জিসিএস লেখার সঠিক নিয়ম। ডক্টররা যখন রোগীর ফাইলে জিসিএস স্কোর লেখেন, তারা শুধু মোট নম্বর যেমন GCS = 10 লেখেন না, কারণ শুধু 10 দেখলে বোঝা যায় না রোগীর সমস্যা কোথায়, তাই এটি ভেঙে লেখা হয়। যেমন কোনো রোগী ডাকলে চোখ খুলছে, তাহলে E3, অসংলগ্ন শব্দ করছে V3 এবং ব্যথা দিলে হাত সরিয়ে নিচ্ছে M4, তবে ফাইলে লেখা হয় GCS 10 ব্র্যাকেটে E3 V3 M4। এটি দেখে যে কোনো ডাক্তার এক নজরে রোগীর সঠিক অবস্থা বুঝতে পারেন। এই জিসিএসের কিছু লিমিটেশনস আছে। সব রোগীর ক্ষেত্রে জিসিএস স্কেল হুবহু ব্যবহার করা যায় না। কিছু বিশেষ পরিস্থিতিতে স্কোরিংয়ে পরিবর্তন আনতে হয়। যেমন রোগীর গলায় টিউব থাকলে, ইনটিউবেটেড পেশেন্ট। রোগী যদি লাইফ সাপোর্টে থাকেন বা গলায় ইডি টিউব থাকে, তবে সে কথা বলতে পারে না, তখন ভি এর জায়গায় লেখা হয় VT, টি ফর টিউব। যেমন GCS 9 E3 VT M6। আরেকটা, চোখ যদি ফুলে গিয়ে বন্ধ থাকে, চোখে আঘাতের কারণে যদি চোখ খোলাই না যায়, তবে এর জায়গায় লেখা হয় E আর স্মল c ফর ক্লোজড। ছোট বাচ্চাদের ক্ষেত্রে পেডিয়াট্রিক জিসিএস। 9 মাসের একটি শিশু তো আর আপনার প্রশ্নের উত্তর দেবে না, তখন শিশুদের জন্য মডিফাইড পেডিয়াট্রিক জিসিএস ব্যবহার করা হয়, যেখানে কান্নাকাটি ও হাসির ওপর ভিত্তি করে ভার্বাল রেসপন্স মাপা হয়। বলবো AVPU স্কেল, ওই এমার্জেন্সির শর্টকাট, যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম। জিসিএস হিসাব করতে কিছুটা সময় লাগে, তাই এমার্জেন্সি বা ট্রমা সাইটে প্যারামেডিক বা ডাক্তাররা মাত্র 3 সেকেন্ডে চেতনার মাত্রা বোঝার জন্য AVPU স্কেল ব্যবহার করেন। A ফর অ্যালার্ট, রোগী পুরোপুরি জেগে আছেন এবং কথা বলছেন। V ফর ভয়েস, রোগী ঘুমাচ্ছেন বা চোখ বন্ধ করে আছে কিন্তু ডাকলে সাড়া দিচ্ছেন। P ফর পেন, ডাকলে সাড়া দিচ্ছেন না কিন্তু চিমটি কাটলে বা ব্যথা দিলে নড়াচড়া করছেন। আর U ফর আনরেসপন্সিভ, কোনো কিছুতেই সাড়া দিচ্ছেন না, সম্পূর্ণ অচেতন। পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওগুলো যদি তোমরা নোট করে রাখো, তাহলে পরে দেখলে আরও সুবিধা হবে। পরবর্তী আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও।